এই ডকুমেন্টেশনে মোট 8টা পয়েন্ট থাকতে পারে, এলা প্রমাণ করা যাবে, ডকুমেন্ট রেডি করা যাবে, খুব বেশি কষ্ট করতে হবে না। আরও কিছু চাইলে যুক্ত করা যেতে পারে। এটা মোটা দাগের ডকুমেন্টেশন। কি কি? 1 নম্বর হইতেছে জয় বাংলা একটা বর্ণবাদী রেসিস্ট একটা স্লোগান। এটা বাঙালি সুপ্রিমেস্ট স্লোগান, এটা সাম্রাজ্যবাদী স্লোগান, এটা বাংলাদেশের সকল জাতি আর ভাষার উপরে হামলার স্লোগান। এটা বাংলাদেশ রাষ্ট্রের সীমানার মধ্যে থাকা যতগুলো ভাষা আছে, যতগুলো জাতি আছে, সবার উপরে বাঙালির দখলদারিত্ব নিশ্চিত করার স্লোগান। সে দখল করে নিতে চায়, সে জয় করতে চায়। এমনকি জাতিসংঘের ইন্টারন্যাশনাল চুক্তিরও এটা ভায়োলেশন। এইটাকে ভায়োলেট করে ভারতীয় বাংলার সাথে মিলতে চায়। সোনার বাংলার জিকির কইরা বাংলাদেশকে একটা বর্ণবাদী রাষ্ট্র হিসেবে দেখাইতে থাকে। এইভাবেই কট্টর জাতীয়তাবাদী জিকিরের ভিতর দিয়া আওয়ামী লীগ ফ্যাসিজমের 1 নাম্বার শর্ত পূরণ করে। 2 নাম্বার, আওয়ামী লীগ একটা গণতন্ত্র বিরোধী শক্তি। 2008 সালে ইলেকশনের ভিতর দিয়ে ক্ষমতা দখলের পর গণতান্ত্রিক রাজনীতি, জনগণের মিছিল, সমাবেশ, এগুলোর অধিকার অস্বীকার করে আওয়ামী লীগ। ইলেকশনের সিস্টেমকে ধ্বংস করে দেয়। নিজের ক্ষমতাকে নিজেই সে রিনিউ করে, সেলফ রিনিউয়ালের মতো। মানুষের ভোটের দরকার নাই, নিজেই সে একটা সিস্টেম বানায় ফেলে যেটা ভোটের মতো দেখা যায় কিন্তু আসলে ভোট না। জনগণের কনসেন্টের কোনো তোয়াক্কা না কইরা আমলা পুলিশ দিয়া ক্ষমতা দখল করে রাখে। এমনকি এটা আওয়ামী লীগের জন্য নতুন ঘটনা না। 1973 সালের ইলেকশনেও ভোট ডাকাতি করছে, অপোজিশনের ক্যান্ডিডেটকে কিডন্যাপ করছে, এই ইতিহাস আওয়ামী লীগের আছে। এবং তারপরে 1975 সালে সমস্ত পলিটিক্যাল দলকে ব্যান কইরা বাকশাল বানায় মুজিব নিজেকে বাদশাহ, আজীবনের রাজা প্রেসিডেন্ট ঘোষণা করছিল। হাসিনা যে শেখ মুজিবের এই বাকশাল থেকে বাইর হয়ে আসছে তা না, নামটা দেয়নি বাকশাল, কিন্তু এটা করছে ডাবল বাকশাল। বাকশালের পক্ষে মিডিয়ায় কলাম লেখা হয়েছে, বই ছাপা হয়েছে। হাসিনার বুদ্ধিজীবীরা এই বই ছাপাইছে, কলাম লিখছে। নিজেদের শাসক বাছাইয়ের যে নাগরিকদের এখতিয়ার, সেটা ডাকাতি কইরা আওয়ামী লীগ ডেমোক্রেটিক কমিটমেন্টকে অস্বীকার করছে। এবং জাতিসংঘের যে মানবাধিকার কনভেনশন, যেটার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভোট দেওয়ার অধিকার, সেইটা কায়রা নিছে। ওইটা ভাঙ্গা ফ্যাসিজমের আর একটা শর্ত পূরণ করছে। 3 নাম্বার, মানুষের বিবেকের স্বাধীনতা এবং ক্ষমতা সরকার রাষ্ট্রের ব্যাপারে নাগরিকদের অমত দেওয়ার যে এখতিয়ার, সেটা রদ করে দিছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ক্ষমতা এবং সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন করাকে রাষ্ট্রদ্রোহিতা বলছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখাইছে এবং দেখাইয়া নাগরিকদের জেলে ঢুকাইতো শেখ হাসিনার আওয়ামী লীগ। ফলে হাসিনার শাসনের এখতিয়ারকে প্রশ্ন করার মতো কোনো মিডিয়াকেও থাকতে দেয় নাই। সমস্ত মিডিয়াকে সরকারি প্রোপাগান্ডা মেশিন বানায় তুলছিল হাসিনা এবং নিজেদের ডেফিনেশনের উন্নয়নের মিছা কথা প্রচারে রাষ্ট্রের সকল দপ্তর এবং বেসুমার টাকা পয়সা ঢালছিল তারা। এমনকি প্রাইভেট প্রতিষ্ঠান যেমন মোবাইল কোম্পানিগুলোকে বাধ্য করছিল তাদের প্রোপাগান্ডা প্রচারে। 4 নাম্বার, হিটলারের একটা বাহিনী ছিল, গেস্টাপো বাহিনী। ওই রকম বাহিনীর মতো এজেন্সি বানায় হাসিনা জনগণকে বন্দি করছে, যখন খুশি যে কাউকে তুলে নিছে, টর্চার করছে। তার তো জেল ছিলই, যাদেরকে সে জেলে নিতে পারবে না তাদেরকে আনরেজিস্টার্ড জেলে ঢুকায় রাখছে দিনের পর দিন। হরদম গুমফুম চালাইতে থাকছে হাসিনার এজেন্সিগুলা। বিদেশে যেই সমস্ত বাংলাদেশি হাসিনার এই টর্চার, গুমখুন, বৈধতা নিয়ে প্রশ্ন করছে, তাদের দেশে থাকা আত্মীয় স্বজনদেরকে জেলে ঢুকাইছে এবং গুমের হুমকি দিয়া বিদেশে থাকা অ্যাক্টিভিস্টদের থামানোর চেষ্টা করছে হাসিনা। এমনকি দুধের শিশুকেও জেলে আটকাইয়ে রেখা তার বাপ মাকে ব্ল্যাকমেল করছে, বাচ্চাকে খাইতে না দিয়া তার বাপ মাকে বাধ্য করার মতো কাম করছে হাসিনার এই এজেন্সি। 5 নাম্বার, রাষ্ট্রের সকল দপ্তরকে দখলের মধ্যে দিয়া সরকারের প্যারালাল কোনো প্রতিষ্ঠান থাকতে দেয় নাই হাসিনা। গুড গভর্নেন্স মানে তার একটা শর্ত আছে। এই গুড গভর্নেন্সের শর্ত হিসেবে সরকারকে চেক দিতে জাস্টিস সিস্টেম, ইলেকশন কমিশন, লোকাল গভর্নমেন্ট, প্যারালাল প্রতিষ্ঠান বানায় ব্যালেন্স অফ পাওয়ারের স্ট্রাকচার দাঁড় করানো দরকার। পাবলিক সার্ভিসে নিজ দলের কর্মীদের ঢুকেছে। বায়োডাটা নিয়ে যাই কিংবা যখনই যাদের প্রশ্ন করি যে এই ব্যক্তি এরা সুযোগ্য, উনি জিজ্ঞেস করেন এরা কি ছাত্রলীগ করেছে। পুলিশকে দলের একটা আলাদা শাখা বানাইছে, আমরা বলতাম পুলিশ লীগ। পুলিশের মধ্যে আওয়ামী লীগের কর্মী ঢুকাইছে, দলে দলে, 1-2 না। ইলেকশন কমিশনকে দলের এজেন্ট বানাইছে। এমনকি আদালতও হাসিনার অধীনে একটা দপ্তর হয়ে গেছে। দলের লোকজনের দেদার্সের জজ বানাইছে, হাসিনার হুকুম না মানা জজদের খেদায় দিছে। এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে জাস্টিস সিস্টেম এতই সরকার অধীন হয়ে পড়ে যে পুলিশ বাহিনীর আদালত নামে আজব একটা জিনিস বানায় তারা। পুরা জাস্টিস সিস্টেমকে পুলিশের অধীন দপ্তর হিসাবে এতটাই নর্মাল করে তোলে হাসিনা যে একজন আসামিকে আদালত আর পুলিশের রিমান্ডে পাঠায় না। আপনারা দেখছেন না, পত্রিকায় লিখতেছে পুলিশ রিমান্ডে নিছে, এইভাবে নিউজ লেখা শুরু করে।
রিমান্ডে তো পুলিশ নিতে পারে না, রিমান্ডে আদালত পাঠায় পুলিশের কাছে, কিন্তু মিডিয়া লেখে পুলিশ রিমান্ডে নিছে, মানে রিমান্ডে নেওয়ার অধিকার দায়িত্ব এটা নাকি পুলিশের। কি চমৎকার জাস্টিস সিস্টেম। 6 নাম্বার, ফ্যাসিজমের জন্য আদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখবো যে ফ্যাসিবাদের মূল যে তাত্ত্বিক মুসোলিনি ইটালির, তার সাথে হাসিনার আওয়ামী লীগের আরেকটা মিল আছে। মুসোলিনি ক্ষমতা ধরে রাখতে পারতেছিল না, এবং সেই জন্য হিটলারের কোলে উঠা নাজি প্রোটেকশনের ক্লায়েন্ট হয়েছিল। একই ফর্মুলায় হাসিনাও ক্ষমতা ধরে রাখতে পারতেছিল না, সে ইন্ডিয়ার কোলে উঠা ইন্ডিয়ার প্রোটেকশনে দখলে রাখছিল বাংলাদেশ। 7 নাম্বার, ফ্যাসিজমকে যদি সাকসেসফুল করতে হয় তাহলে পাবলিক এডুকেশন সিস্টেমে পুরোটা দখল করিয়া মগজ ধোলাই করিয়া দরকারি নাগরিক মন বানাইতে হয়। এই ব্যাপারে হাসিনার তো চেষ্টা তো অন্ত ছিল না। পাঠ্য বই সিলেবাস নিয়ে সে কি করছে সেটা তো দেখছেন। নাগরিকদের মগজ ধোলাই করতে, নয়া জেনারেশনের মন বানাইতে ফ্যাসিজমের দরকার হয় আইকন, রেটরিক, ন্যারেটিভ। হাসিনার ফ্যাসিজমের আইকন হিসেবে তাই সে এবং তার বুদ্ধিজীবীরা তার বাপের ছবি মূর্তিতে সয়লাভ করে ফেলে সারা দেশ। মূর্তিতে চুমা দেওয়া, সালাম করা, প্রণাম করা, এটা শুরু হয়ে যায়। হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা আর জায়গা খরচ করে হাসিনা শেখ মুজিবের মূর্তি আর ছবি বসাইতে থাকে। আর রেটরিক ন্যারেটিভ হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা, সোনার বাংলা, রাজাকার, আলবদর, পাকিস্তানি অত্যাচার, এই সমস্ত বয়ান তৈরি করে। শেখ মুজিবের বক্তৃতা, উন্নয়নের গান বাজাইতে থাকে হরদম। হাসিনার প্রোপাগান্ডা মিডিয়া এমনই নির্লজ্জ যে পদ্মা ব্রিজের মতো একটা ব্রিজ, একটা স্ট্রাকচার, পদ্মা ব্রিজ বানানো নাকি মুক্তিযুদ্ধের সমান একটা ঘটনা, চিন্তা করেন। আর এই পুরা প্যাকেজ ঢুকানো হয় টেক্সট বুকে। বাচ্চাদের স্কুল জিন্দেগি পুরাটাই কাটাইতে বাধ্য করা হয় এই আইকনোগ্রাফি আর বয়ানের ভিতরে। এইগুলো যাতে পুরাপুরি মেমোরিতে ঢুকানো যায়, বাধ্য হয় সবাই মেমোরিতে ঢুকাইতে, সেই দরকারে সমস্ত স্কুল, কলেজ, পরীক্ষা, এগুলো থেকে চাকরির পরীক্ষা তো প্রশ্ন করা হয় এখান থেকে। এমনকি অঙ্কের মতো একটা হার্ডকোর সায়েন্সের ভিতরে শেখ মুজিবকে নিয়ে অঙ্ক করায় হাসিনা। 8 নাম্বার, ফ্যাসিবাদের আর একটা মস্ত নিশানা হইল নিজের পপুলারিটি দেখানো। এটা অবশ্য সেটা দেখানোই, পপুলারিটি থাকার মামলা না। এইটা করার জন্য তারা প্রায় ইলেকশনের বাহানা করে, ইলেকশনের মতো একটা সিস্টেম করে। ঠিকঠাক ইলেকশন দিতে পারে না, কারণ ফ্যাসিজমে তো হারার কোনো আইডিয়া নাই। ইলেকশনে হাইরা ক্ষমতা ছাড়ার ব্যাপারই নাই, ফ্যাসিজমে থাকা সম্ভবই না। আমরা খেয়াল করলে দেখব শেখ মুজিবুর রহমানের 1973 ইলেকশন, হাসিনার 2014 ইলেকশন, 18 ইলেকশন, 24 ইলেকশন, সমস্ত ইলেকশন স্রেফ বাহানা। এটাকে বলা যায় সেলফ রিনিউয়াল। আমি কইছিলাম হাত মারার নির্বাচন। নাগরিকদের ক্যান্ডিডেট হওয়া বা ভোট দেওয়ার ঘটনা ছিল না মোটেই। আর এই কামে তারা রাষ্ট্রের সকল দপ্তর দখল কইরা পুলিশ, আমলা, প্রশাসন সবকিছু দিয়া এই বাহানা বাস্তবায়ন করছে। ফ্যাসিবাদের যে ক্লাসিক এক্সাম্পল, সেই ক্লাসিক এক্সাম্পলের এই অভিজ্ঞতাগুলো হাসিনা আমাদেরকে দিছে। কিন্তু বাংলাদেশের এই লোকাল ফ্যাসিজমের বাকশালের আরো কিছু নিশানা আছে যেগুলা ক্লাসিক ফ্যাসিজমের বাড়তি, মানে মুফতে পাইছি, বেশি পাইছি আমরা। হাসিনা তো ফ্যাসিজম দিছে, ফ্যাসিজমের বাইরেও আরো কিছু দিছে। কি সেটা? সেই কারণে হাসিনার ফ্যাসিজমটা আদতে হিটলারের ফ্যাসিজমের চাইতেও খারাপ। কেমনে সেটা দেখি। ধরেন ফ্যাসিজমকে যদি আমরা একটা রাজনৈতিক মতবাদ হিসেবে দেখি, সেটার একটা তাত্ত্বিক এবং প্র্যাকটিশনারের নাম হচ্ছে মুসোলিনি, ইটালির, এবং তারপরে হিটলার। তাহলে দেখবো যে নিজের দেশ নিয়ে তাদের কিছু ভাবনা ছিল, তাদের একটা বিশাল একটা জাতীয়তাবাদী ইগো ছিল, অহংকার ছিল, একটা ইকোনমিক জার্নি ছিল। মুসোলিনি বা হিটলার দেশের জিডিপি বাড়াইতে মন দিছে। তাদের জুলুমের একটা বড় জমিন ছিল ন্যাশনাল ক্যাপিটাল এবং প্রোডাকশন। প্রথম বিশ্বযুদ্ধের পরে মাত্র কয়েক বছরের মধ্যে তারা ন্যাশনাল প্রোডাকশনকে এমন জায়গায় নিয়ে গেছিল, একটা বিশাল বড় জায়গায় নিয়ে গেছিল। এই কাজে তারা কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দীদের শ্রম ইউজ করছে, কিন্তু নিজের দেশের উন্নয়ন, নিজের দেশের উন্নতি তারা প্রচুর করছিল। তাদের একটা বর্ণবাদী গর্ব ছিল যে তারা দেশের জন্য অনেক কাজ করছে। কিন্তু হাসিনা বা মুজিব বাংলাদেশের মানুষকে ঘেন্না করত। তাদের গর্ব হইল তারা বাগদাদ থেকে আসছে, তারাও বর্ণবাদী, কিন্তু এই বর্ণবাদ দেশ বা দেশের মানুষ নিয়ে গর্ব করা না, বরং ঘেন্না করা। এখানে কইতে পারেন যে জিয়া রহমানের দলও তো জাতীয়তাবাদী, ন্যাশনালিস্ট। তাহলে জিয়ার দলের সাথে মুজিবের দলের এই ন্যাশনালিজমের মধ্যে কি তফাৎ? আসেন এটা একটু বুঝে দেখে, এটা খুব চমৎকার একটা বিষয়।